দর্শক স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আপনাদের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি এবং রাজনীতি নিয়ে পর্যবেক্ষণ বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথিরা যুক্ত হন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন, আইনজীবী সুপ্রিম কোর্ট। আমরা শুরুতেই দর্শকদের যেটি জানাতে চাই, আমরা আজকে কথা বলতে চাই রাষ্ট্র সংস্কারে কত সময় প্রয়োজন। আমরা জানি যে এই মুহূর্তে সব থেকে আলোচিত বিষয় ঘুরে ফিরে এই আলোচনাটা আসলে আসছে, সেটি রাজনৈতিক দল থেকে শুরু করে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও ঘুরে ফিরে এই আলোচনার গুঞ্জন যে রাষ্ট্র সংস্কার আসলে কতটা সময় প্রয়োজন। আমরা জানি যে নতুন এক পরিবর্তিত বাংলাদেশ, নতুন আকাঙ্ক্ষা, সেখানে নতুন প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের দায় নিয়ে আসলে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, সেখানে আজকে কিন্তু আমরা জানি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন অন্তর্বর্তী সরকার যে গৃহীত সংস্কার কাজ হাতে নিয়েছেন সেটিতে কিছুটা সময় দীর্ঘায়িত হবে। সেই দীর্ঘায়িত আসলে কতদিন, এসব প্রশ্নের উত্তর আমরা আজকে খুঁজতে চাই আজকে জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আমরা আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং সম্পাদক কালের কণ্ঠ। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা আজকে আলোচনার বিষয় যেটি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে শুরুতেই দর্শকদের বলছিলাম যে রাষ্ট্র সংস্কারে কত সময় প্রয়োজন, এটি আমাদের টপিক। সেখানে যদি একটু বলি যে যেটি বলছিলাম যে বদিউল আলম মজুমদার যেমন বলেছেন, আবার সেনাপ্রধানও কিন্তু বলেছেন, রয়টার্সের এক সাক্ষাৎকারে তিনি আশাবাদ জানিয়েছেন যে 18 মাস পরেই যেন নির্বাচন হবে, এরকমই এক ধরনের আশ্বাসের কথা সেখানে উঠে এসছে। মোটা দাগে আসলে রাষ্ট্র সংস্কার নিঃসন্দেহে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনার কাছে একজন আইনজীবী হিসেবে এই বর্তমান যে বিদ্যমান বাস্তবতা, বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, সমস্তটা বিচার করলে কিছুটা সময় প্রয়োজন কিনা, এবং সেটি আসলে কিসের ভিত্তিতে আমরা বলবো যে এটি আসলে ন্যায্য সময়, যৌক্তিক সময়? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং নিউজ 24 দর্শক শ্রোতা। আমি যদি আপনার সিম্পল একটা কথা বলি, যেমন ধরেন আপনি এখন ভাবলেন যে এই ঘরটাকে সাজাবেন, এই ঘরটাকে আপনি সাজাবেন, মানে পার্টিকুলার এই ঘরটা যদি আপনি সাজাইতে যান, এটা তো বিশাল বড় একটা এরিয়া। আপনি এই জায়গায় যদি সাজাইতে যান আর ওইখানে যদি ডিস্টার্ব হইতে থাকে, আপনি কিন্তু কাজটা প্রপারলি করতে পারবেন না। নিশ্চয়ই আপনাকে তো যদি শুধু পার্টিকুলার এই কাজটাই করেন, অন্য কোনো ডিস্টার্বেন্স যদি না থাকে। আমরা যদি দেখি আপনাদের ফ্রম ডে ওয়ান, অর্থাৎ ইউনূস সাহেব টেক ওভার করার পর, ডে ওয়ান বললাম এই অর্থে মাত্র 1.5 মাসও হয় নাই, একটা 16 বছরের জঞ্জাল, এরপর 1.5 মাসও হয় নাই। আপনি লক্ষ্য করে দেখেন তো যে কি পরিমাণ বাজে পরিস্থিতির মধ্যে উনি আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর লোক এখনও বের হয় নাই প্রপারলি। আমরা দেখছি পাহাড় বাঙালি আর অবাঙালি লড়াই, আমরা দেখতেছি বাইতুল মোকাররমে আগের ক্ষতি পরের লড়াই, ইউনিভার্সিটি 3টি ইউনিভার্সিটি 3টা ছেলে মারা গেছে। মানে আপনি যদি, অর্থাৎ আমি এটা পরিষ্কার বলতে পারি, এই গভর্নমেন্টটাকে স্টেবল হতে দিতে চায় না কোনো শক্তি। কেন দিতে চায় না সেই ব্যাখ্যার দরকার নাই। এই জন্য তারা মনে করতেছে এই ক্ষমতায় যারা বসছে সেটা ওই শক্তিগুলোর বিপক্ষের শক্তি। এটা ভেরি সিম্পল। তো আপনি যেহেতু সংস্কার করবেন, এই যে শুধু সংস্কার কাজ যদি ওই ডিস্টার্বেন্সগুলো না থাকতো তাহলে সে আরামে করতে পারতো না। এখন আপনি যদি মনে করেন বাইতুল মোকাররমে মারামারি হইতেছে, হোক, আমি আমার কাজ করি। আপনি যদি মনে করেন পাহাড়িয়া বাঙালি মারামারি হইতেছে, হোক, আমি আমার কাজ করি। এটা কি হবে? ফলোয়িং ডে তো আমি গালি দিব, ওইখানে লোক মারা দিতেছে কেন? আগের সরকারের সময় মারা দিত এখনো, তাহলে তাকে সেগুলোও দেখতে হবে, সেগুলোও তাকে দেখতে হবে। সুতরাং আপনি শুধুমাত্র সংস্কার যদি করতে পারেন, ওই ডিস্টার্বেন্সগুলো না থাকতো তাইলে, কারণ এই সংস্কারটাও করতে দিতে চায় না কোনো শক্তি, কারণ বাংলাদেশে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল দুইটা ফোর্সই কাজ করে। সুতরাং এক্সটার্নাল ইন্টারনাল আপনি কাজ যেহেতু করে, ইউনূস সাহেব যে পরিকল্পনা নিচ্ছে, যে মানে যে সংস্কারটা সে করতে চায়, সেটা যদি করতে পারে, আমরা তো কিছু অনুমান আমাদের আছে, আমি নিশ্চিত করতে পারি, নাম্বার 1, বাংলাদেশের 2/3 মেজরিটিকে পাস করতে পরবর্তী 50 বছরে কেউ পারবে না। মানে আমরা নির্বাচন সিস্টেমটাকে যদি ভেবে নেন, যেই নির্বাচনগুলোতে একটাও নির্বাচন না, পরিবারের এক ব্যক্তির সিদ্ধান্ত, 292টা সিট পেয়েছে আওয়ামী লীগ, বিএনপি অনেক 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু বিএনপি এরকম বাজে নির্বাচন কখনো এককভাবে করার সুযোগ পায় নাই। সে কিন্তু বাইরেটের ছিল, কি জানো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল, লাস্ট নির্বাচন করে গেছে 2001 থেকে 2006। কিন্তু আওয়ামী লীগ যেটা করছে, আপনি যদি এই পারিবারিক রাজনীতি, আওয়ামী লীগের পরিবার বাংলাদেশের মাটিতে অবশ্য আর ক্ষমতা আসার কথা না, আওয়ামী লীগ না,
আওয়ামী লীগ শেখ পরিবারের, এবং এই পারিবারিক রাজনীতিতে যদি না থাকে আমি নিশ্চিত করে বলে দিতে পারি আগামী 2-4 টার্ম 5 টার্মেও ওই 2/3 মেজরিটি ওই কায়দায় কইরা আর কেউ নিতে পারবে না। তো 2/3 মেজরিটি যদি এককভাবে না আসে আর আমরা যদি একটা সংস্কার করে ফেলতে পারি সুন্দরভাবে, তাহলে যখনই আপনি ওই XYZ-কে নিয়ে আপনার সরকার গঠন করতে হবে অলওয়েজ চাপে থাকবেন, অলওয়েজ চাপে থাকবেন। আর আওয়ামী লীগ সরকার কিন্তু কেউরে লাগে না, আমার কেউ সে গায়ে পড়ে থাকলে থাকলো, না থাকলে। এখন আসেন সংস্কারটা করতে গিয়ে কী হয়েছে, ইতিমধ্যে বদুল আলম যার কথা বললেন, উনি নিজে যদি সচেতন না হন, উনি আজকে আবার বলছেন কিছু সময় বেশি লাগবে, দীর্ঘায়িত হবে। কেন? আপনি ইউ হ্যাভ নট স্টার্টেড ইউর জব। আপনি 1 অক্টোবর থেকে কাজ হওয়ার কথা, শুরু হওয়ার কথা, আপনি তো শুরুই করলেন না। কথার কথা বলছি আমি, তর্কের খাতিরে। আপনি শুরু করে 15 দিন পার করার পর বলেন ভাবছিলাম 3 মাসে হবে, 4 মাস। ইউ হ্যাভ নট স্টার্টেড, নাম্বার 1। নাম্বার 2, আপনি কয়দিন আগে এর আগে বললেন কি আওয়ামী লীগ যদি নির্বাচনে নাও আসে তাহলে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন অসুবিধা হবে না। আপনি এটা কি আপনার সাথে রিলেভেন্ট কোশ্চেন? আদৌ রিলেভেন্ট? আপনি তো নির্বাচন কমিশনের ফরমেশন নিয়ে কথা বলবেন, সেখানে কে আসলে নির্বাচন হবে না, কে না আসলে হবে, এটা তো ইরিলেভেন্ট কোশ্চেন। সো ইফ ইউ ক্রিয়েট প্রবলেম বাই ইউর সেলফ অ্যান্ড ইফ ইউ লুজ ইউর টাইম আননেসেসারিলি, আপনার তো সাবজেক্ট না, আপনি এই সমস্ত কথা বলার কোনো একটা অবান্তর কথা। তো এইভাবে যদি উনি সময় নিতে চান, নিজে বাড়াইতে চান, তো ইট ইজ নট জাস্টিফাইড। সময় লাগবে কি লাগবে না, অলরেডি ইতিমধ্যে সেনাপ্রধানের বিষয়টা তো একটু পরে আসি। আমি অলরেডি এইখানে যদি বলি, আপনি দয়া করে বদুল মজুমদার সাহেব, ইউ জাস্ট স্টার্ট ইউর, আপনি কিন্তু এখনো শুরুই করেন নাই। 1 অক্টোবর থেকে শুরু। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংস্কার কাজ এখনো শুরু করেননি বলছেন? যেহেতু 6টা সংস্কারের কারণে যেদের মাত্র করা হয়েছে, কমিশনও করা হয়নি। ইনফ্যাক্ট বলতে গেলে ওনারা লোকজন নিয়ে কাজ এখনো শুরু করবেন, শুরু করে কমিশন গঠনের কাকে কাকে লাগবে সেগুলো 1 তারিখ থেকে শুরু করবেন। এখন পর্যন্ত শুরুই তো হয় নাই। এর আগে টাইম লাগবে, সময় লাগবে, এগুলো তো কন্যার সাথে বিয়ে নাই, দেখা নাই, বিয়ে শুক্রবার। কিন্তু এর আগেই যে রাজনৈতিক দলগুলোর পরোক্ষ চাপ অথবা আলোচনা, ঘুরে ফিরে সবার মধ্যে এক ধরনের চিন্তার জায়গা যে কবে আসলে এই সংস্কার শেষ হবে, কতদিন পর নির্বাচন দেবে, সেটি আপনার কাছে মনে হয় কিনা যে আমরা অ্যাডভান্স আলোচনা করছি? আসলে না, রাজনৈতিক দলগুলো একটা ব্যাপার আছে। দেখেন এই মুহূর্তে আমি বাংলাদেশের রাজনৈতিক দল যদি বিবেচনায় নেই, তাহলে পরীক্ষিত দল হিসেবে যারা ক্ষমতায় ছিল তাতে 3টা দল, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এই 3টা দল ছিল ডাইরেক্ট ক্ষমতায়, এবং ডাইরেক্ট ক্ষমতায় যাওয়ার পর একটা সময় এই জাতীয় পার্টি ওই আগের সরকার, পতিত সরকারকে বৈধতা দিতে 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 সে এখন চৈতমে এসে কদু, এখন আর তার কোনো মূল্য নাই বৈধতা দিতে গিয়ে। আজকে এখন আবার বলতেছে কি আমরা আমাদের দল টিকানোর জন্য। তো বিএনপি নির্বাচনে যায় নাই, দল কি টিকে নেই? এটা ডাস্টবিনে নিয়ে গেছেন ওনাকে। এখন আসেন যেটা, যেই দলগুলো এখন আশা করছে, হাবভাবে যেটা মনে করে ইউনূস সাহেবের সংস্কারের যে স্টাইল বা যেটুকু বাতাস পাওয়া গেছে, তাতে যারা ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব, তারা মনে করছে যে যদি করা যায় তাহলে তারা বেকায়দায় পড়তে পারে, এই জন্য অস্থিরতাটা বাড়তেছে। আর অর্থাৎ এটা যাদের পাওয়ারে আসার সম্ভাবনা, এই মুহূর্তে নির্বাচন আসলে কোন দলটা পাওয়ারে আসবে আমার ব্যাখ্যা করার দরকার নাই, তাই সুতরাং সে ন্যাচারালি চিন্তিত আছে। আর যে লোকটা পাওয়ারে আসার কোশ্চিনকালে সম্ভব না, বা কিংবা আমরা সর্বোচ্চ দেখছি এককভাবে 3টা সিট পাইছে, আর দলের উপর ডিপেন্ড করে 12টা-13টা সিট পেয়েছে। তো এই যে দলটা, সেই দলটা সময় দেওয়ার জন্য ব্যস্ত আছে, অর্থাৎ যার হারানোর সম্ভাবনা আছে যে সে এখন নির্বাচন দ্রুত চায়, আর যার পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে আছে সে এখন সময় দিতে চায়। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে কবি হাসান হাফিজ রয়েছেন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং সম্পাদক কালের কণ্ঠ। আপনার কাছে একই প্রশ্ন, রাষ্ট্র সংস্কারে কত সময় প্রয়োজন, এবং সেই সংস্কারটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সব সংস্কার তো করতে পারবেন না, শেষ পর্যন্ত তো এটা রাজনৈতিক সরকারকেই করতে হবে, এবং সেটি সকল দায়িত্ব আসলে অন্তর্বর্তীকালীন সরকারের নয়, রাজনৈতিক সরকারেরও। সেক্ষেত্রে আসলে এই টাইম ফ্রেমটা আসলে আমরা কিসের মানদণ্ডে বলবো যে কতটা টাইম ফ্রেম হলে সেটা যৌক্তিক? একটু সময় গেলেই বোঝা যাবে। আসলে এটা তো একটা হাইপোথেটিক্যাল হয়ে যাচ্ছে, তাই না? 1.5 মাস বয়স হয়নি সেই সরকারের, তো তাদের কাছ থেকে আমরা কেন এতটা চাপ দিচ্ছি কেন? একটু সময় যাক, এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, তারা শুরু করবে, নির্বাচিত রাজনৈতিক সরকার। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি, কোন রাজনৈতিক দল তো সরাসরি আসলে চাপ দেননি, তারা নিজেদের দিক থেকে অনেক সময় তারা এই কথাগুলো বলছেন যে সময় লাগবে, দীর্ঘায়িত হবে। না, এটার নানান মত আছে। আপনি জানেন যে সম্পাদকদেরকে ডেকেছিলেন, যে আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল গত 3 তারিখে প্রধান উপদেষ্টা। সেখানে কিন্তু এমনও কথা হয়েছে যে কোনো রাজনৈতিক দল ওনাকে বলেছে আপনি অনন্তকাল ক্ষমতায় থাকেন, সেটা তো গ্রহণযোগ্য না। এবং উনি বলেছেন যত তাড়াতাড়ি পারি আমরা একটা কিছু ভিত্তি তৈরি করে দিয়ে আমরা চলে যাব। সেটা কিন্তু এখনও এটা অবিশ্বাস করছে না তাতে কেউ, কিন্তু আমরা এত অস্থির হচ্ছি কেন? একটুখানি সময় দিই আমরা,
সংস্কারটা চলতে থাকুক, শুরু হোক, এটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা চলমান একটা প্রক্রিয়া। সংস্কার কিন্তু অনন্তকাল ধরে চলতে থাকবে, কারণ আপনার 2 বছর পরে একরকম চাহিদা দেখা দিবে, একরকম উপযোগিতা দেখা দিবে, একটা নতুন নতুন ক্রাইসিস আসবে, সেটাকে আমরা অ্যাড্রেস করব। তো এত অস্থির হওয়ার তো কিছু নেই। তো তারপরে সেনাপ্রধানের বক্তব্যের মধ্যে একটা টাইম ফ্রেম তো আমরা পেয়েছি, যে একটা 18 মাসের মধ্যে একটা নির্বাচন তারা আশা করছেন এবং তারা সহায়তা করবেন। হ্যাঁ, তো তখন তো সেখানে একটা ধারণা পাওয়া গেল, তাই না? তো এখন সংস্কারটা শুরু হলে এই কমিটি যখন কাজ করবে তখন তো একটা কিছু ধারণা পাওয়া যাবে। তারাও বলতে পারবে যে আমাদের কতখানি সময় লাগবে, আমরা কত % করতে পারবো। সব তো তারা পারবে না, এটা সম্ভব না, এটা আশা করাটাও ঠিক না। আমরা এত বেশি রাতারাতি কেন ম্যাজিক্যাল কিছু আশা করছি, এটা তো ঠিক নয়। এত বছরের জগদ্দল পাথরকে আমরা সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, তো একটা 16 মাসও যায়নি, 1.5 মাস গেছে মাত্র। এর মধ্যে আমরা কেন চাপ দিব? আমার কথাটা হলো যে একটা যৌক্তিক সময় আমরা দেব, আমরা যেন যুক্তিশীল, যুক্তিবাদী হই এবং একটা বাস্তব একটা চাহিদার অনুযায়ী, সেই অনুযায়ী আমরা তাদেরকে একটু সময় দেই। তারপরে যদি তারা অস্থিরতা করে, তারা যদি কোনো টালবাহানা করে কিংবা ক্ষমতায় থেকে যেতে চায়, তাহলে তো ছাত্ররা আছে, সেটা তো একটা, তারা তো ভ্যানগার্ড হিসেবে আছে ছাত্ররা। তো এই প্রহরা আমাদের দরকার আছে। রাজনৈতিক দলগুলি যদি সেভাবে বিহেভ না করে, আপনি জানেন যে প্রধান যে শক্তি এখনকার রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল, তারা বলেছে যে আমরা যদি উল্টাপাল্টা করি তাহলে কিন্তু আমাদের পরিণতি আওয়ামী লীগের মতো হতে পারে। এটা কিন্তু একটা নতুন ধরনের বোধোদয় আমরা দেখতে পাচ্ছি। তাদের চিন্তা চেতনার মধ্যে, কাজের মধ্যে কিছুটা গুণগত পরিবর্তনের আভাস আমরা দেখছি। সেটাও একটা আশাবাদী হতে আমাদেরকে আশান্বিত করে আর কি। এবং বদিউল আলম মজুমদার কিন্তু বলেছেন যে সরকার রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা করেই আসলে এটা নির্ধারিত হবে, এই ব্যাপারে তো আসলে এটাও তিনি বলেছেন। কিন্তু আমরা একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে লক্ষ্য করছি যে রাজনৈতিক সরকার আসলে যেভাবে দেশ পরিচালনা করেন, যেভাবে হ্যান্ডেল করেন, সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছুটা আপনার কাছে মনে হয় কিনা যে এক ধরনের বিভিন্ন জায়গায় কোথাও কোথাও এক ধরনের উদ্বেগ তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এক ধরনের বিশৃঙ্খলা এখনো রয়েছে, যেটা আরেকটু তড়িৎ গতিতে আসলে সমাধান হওয়া প্রয়োজন ছিল, সেটি হচ্ছে না। একটা অন্তর্ঘাত চলছে সব ক্ষেত্রে। আপনি দেখবেন একটার পর একটা নতুন নতুন ক্রাইসিস তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশে কখনো হয়নি। কখনো জাতীয় মসজিদ আক্রান্ত হয়নি, কখনো মাজার আক্রান্ত হয়নি। আপনি দেখবেন পাহাড়ে যেরকম রক্ত ঝরছে, গার্মেন্টস ক্ষেত্রে যে অস্থিরতা, এগুলি শুধু দেশীয় না, আমার মনে হয় আন্তর্জাতিক, আঞ্চলিক, এটার মধ্যে ষড়যন্ত্র আছে, উদ্দেশ্যপ্রণোদিত। এবং হ্যাঁ, পতিত স্বৈরাচারের এগুলির মধ্যে ইন্ধন আছে। সেটা প্রমাণিত হয়েছে যে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে, তাদের ছাত্র আন্দোলনটাকে ব্যর্থ করার জন্য, নস্যাৎ করার জন্য, এই ইমেজটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, কলঙ্কিত করার জন্য পতিত স্বৈরাচারের যে দোসর অঙ্গ সংগঠন, তাদের লোকজন এটাতে জড়িত ছিল, এটা প্রমাণিত হয়েছে। ফলে সব ক্ষেত্রেই দেখবেন যে বহিরাগতরা গিয়ে আমাদের গার্মেন্টসগুলিতে অস্থিরতা তৈরি করছে। সব ক্ষেত্রে পাহাড়েও আপনারা তাই দেখব, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা বড় বড় ইস্যু তৈরি করা ফেনানো হচ্ছে। তো সেটা তো সবাইকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। 20-25 জন উপদেষ্টার উপরে যদি আমরা দায়িত্ব দিয়ে আমরা মনে করি যে তারা ফেরেশতা, তারা রাতারাতি কিছু করে ফেলবে, সেটা আশাটা করা ভুল হবে। সবার যার যার ক্ষেত্র থেকে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। শুধু ছাত্রদের উপরেই বা আমরা করব কেন, তাদের উপরেই ছেড়ে দিব কেন? রাজনৈতিক দলগুলি যেটা করতে পারেনি, ছাত্ররা করে দেখিয়েছে। তো এখন তারা ক্যাম্পাসে ফিরে গেছে, ক্লাসে ফিরে গেছে, এবং এর মধ্যে আপনি জানেন যে অনেকগুলি ক্যাম্পাস রাজনীতি মুক্ত করা হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। ফলে আমরা একটু আশা করি, একটুখানি সময় দিই, তারপরে দেখা যাবে যে স্বস্তি ফিরবে, অবশ্যই ফিরবে, ফিরতে হবে। বাংলাদেশ যদি ব্যর্থ হয় এইবার, তাহলে সেনাপ্রধানও বলেছেন, কিন্তু আমরা এরকম অনেক বেশি পিছিয়ে যাব, অনেক পিছনে পড়ে যাবে, প্রত্যেকটা নাগরিক এটাতে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশটা আবার ধ্বংসের দিকে চলে যাবে। সেটা তো হতে দেওয়া যায় না। জি, অনেক ধন্যবাদ কবি হাসান হাফিজ। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই যে পরিস্থিতি, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, যাই বলি না কেন, এবং পোশাক খাতে এক ধরনের অস্থিরতা, পাহাড়ে অস্থিরতা, সার্বিকভাবে যেটি কবি হাসান হাফিজ জানাচ্ছিলেন যে আপনার কাছে শ্রম সচিবও সম্প্রতি বলছিলেন যে পোশাক খাতে বাইরের যে ইন্ধন রয়েছে, এটি আমি নিজেও সেই অ্যাসাইনমেন্ট কভার করেছি। আপনার কাছে মনে হয় কিনা যে আসলে বাইরের এক ধরনের ষড়যন্ত্র, ইন্ধন প্রতিনিয়ত চলছে যেন দেশটাকে অস্থির রাখা যায়, এরকম মনে হয় কিনা? ধন্যবাদ। আপনারা দেখছেন কয়েকদিন আগে যে এই গার্মেন্টস আন্দোলনকে যে ত্বরান্বিত করতে চায়, মানে শ্রমিকদের পক্ষে গিয়ে বিশাল বক্তব্য রাখতে ছিল, সে ছাত্রলীগের একজন লোক এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিষয়টা কি, মানে ছাত্রলীগ গার্মেন্টসের শ্রমিকের পক্ষে নামছে। এর আগে তো আমরা দেখি 15 বছরে এর আগে তো ওই সরকার বলছে এই যে কাজ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে কাজ হবে। কথাটা ছিল পুরো গার্মেন্টস মালিকের পক্ষে।
অর্থাৎ তোমরা এমনভাবে আন্দোলন করো না যাতে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। সেই ছাত্রলীগ শ্রমিকের পক্ষে যখন ডাক দিতেছে তখন বোঝা যায়। এখানকার জিনিস আপনাকে বুঝতে হবে ইন্টারনালি যে বিষয়টা হয়েছে। আমরা অতীতে দেখছি যে স্বৈরাচার যখন পতন হয়েছে তখন আপনার এই সচিব পালায় নাই, বাইতুল খতিব পালায় নাই, বিচারপতিরা পদত্যাগ করে নাই, পুলিশ ঘরে বসে থাকে নাই, পালাইছে কারা? শুধু পলিটিক্যাল লোকগুলো। কিন্তু এবার আপনার ব্যতিক্রম, এবার কিন্তু ব্যতিক্রম যে মসজিদ বাইতুল মালের খতিব পালাইছে, ব্যাংকের গভর্নর পদত্যাগ করছে, বিচারপতি আগে আগে যখন ইরশাদের সময় যখন পদে তখন শুধু রাজনৈতিক লোকগুলা ঘাড়া দিচ্ছে। এখন যে বিষয়টা হচ্ছে মানে এটা প্রমাণিত হয়েছে যে আমলারাও কি পরিমাণ দুর্বৃত্তায়ন আসলে জড়িত ছিলেন। আরেকটা ব্যাপার খুব ইন্টারেস্টিং, এটা আমার ব্যক্তিগত গবেষণা। আন্দোলনটা হচ্ছে কেন? মানে এই যে স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর সাধারণত তার পক্ষে আন্দোলন আমরা দেখি নাই। আমরা গোপালগঞ্জে একটা আন্দোলন দেখছি এবং গোপালগঞ্জের থেকে বাস ভৈরার লোক আসছে বাইতুল মোকাররমে, সেটা আমরা দেখলাম। তার মানে সরকারের পক্ষেই তো আসছে, বিপক্ষে তো আসে নাই। বিষয়টা হচ্ছে 626 জন লোক আটকা পড়ছিল আমরা জানি ক্যান্টনমেন্টের ভিতরে। পরবর্তীকালে তারা আবার ছাড়া পাইছে যেভাবে, কারণ তখন পর্যন্ত তাদের অফিসিয়াল মামলা নাই, বাট স্বৈরাচারের দোষর তারা ছিল। কিন্তু এই যে 626টা লোক আমরা কিন্তু আদৌ এখনো লিস্ট জানি না। যে লোকগুলো বাংলাদেশে আটকা পড়ছে, আই এম টেলিং ইউ, যে লোকগুলো বাংলাদেশে আটকা পড়ে তাদের কাছে প্রচুর টাকা আছে এবং তারা এখন তাদের সার্ভাইভালের জন্য কিছু ক্যাশ খরচ করতেছে এবং তাদেরকে চিটপাট করতেছে। যেই ছাত্রদল বলেন, ছাত্রলীগ বলেন, এদের যাদেরকে চেনা যায় না, পদ হোল্ড করে না, কিন্তু মিছিল করলে যায়, ওই রকম কিছু লোক আছে। আপনি লক্ষ্য করে দেখছেন কি হাজী সেলিমের বাসার সামনে মিছিল হইতেছিল তার পক্ষে, হাজী চরিত্রের চরিত্র ফুলের মতো পবিত্র পতনের পর। তার মানে কি? সে হিউজ ইনভেস্ট করছে। তো এই ইনভেস্টমেন্ট যারা আটকা পড়ছে তারা বিদেশ থেকে কেউ টাকা পাঠিয়েছিল আপনার মনে হয়? বাংলাদেশের স্বামী ওসমান চলে গেছে মনে করেন, ও কি 10 টাকাও পাঠাবে আন্দোলন করে? শুধু যারা আটকা পড়ছে এগুলো সব গ্রেফতার করছেন, এগুলো সব গ্রেফতার যদি করে ওয়াকার সাহেবের নেতৃত্বে যারা আটকা পড়ছে, ইউ বিলিভ ইট অর নট, এই আন্দোলন আর হবে না। নিশ্চয়ই আমরা আরো কথা বলবো, একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স একটা ছোট্ট বিরতি নেব। রাষ্ট্র সংস্কারে কত সময় প্রয়োজনে নিয়ে কথা হচ্ছে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, বিরতি থেকে ফিরছি, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আমরা আজকে কথা বলছি রাষ্ট্র সংস্কারে কত সময় প্রয়োজন, এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আরও একবার দুজনকে স্বাগত জানাচ্ছি। কবি হাসান হাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই পর্বে। আমরা যে আলোচনাটি করছিলাম যে সময় কত প্রয়োজন, সেখানে তো আছেই, সে বিষয়গুলো আমরা অনেক বেশি উঠে এসেছি, কিন্তু আমরা এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি চারপাশে আমাদের, যেখানে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের কখনো কখনো উদ্বেগ তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, আমাদের বিভিন্ন আর্থিক খাতে, পোশাক খাতে যে বিশৃঙ্খলা। এই অস্থিরতা বন্ধে আসলে আমাদের আরেকটু সচেতন হওয়া, সতর্ক হওয়া, তৎপর হওয়া, সেটি আসলে করণীয় জায়গাটা নিয়ে একটু যদি কথা বলতেন। আজকের খবর যদি বলেন তাহলে কিন্তু গার্মেন্টসের সব দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, কালকে থেকে সব খুলে দেওয়া হবে, বলা হয়েছে যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। তারপরে আপনি দেখেন পাহাড়ের পরিস্থিতিও শান্ত হয়ে এসছে। মাজারের ব্যাপারে হাইকোর্টও বলেছে যে এটা মাজার রক্ষার ব্যাপারে সব ক্ষেত্রে আমরা একটু আস্তে আস্তে, এবং ট্রাফিক পুলিশ আপনি দেখবেন যে আজকেও অনেকগুলি মামলা হয়েছে, একটু শৃঙ্খলা ফিরে আসছে এবং পুলিশ অনেককে যোগ দেয়নি, সেটাও সত্য কথা। কিন্তু আবার এটাও বলা হয়েছে যে আনসার বাহিনীকে সেভাবে ট্রেন আপ করে এই শূন্যতাটাকে পূরণ করার চেষ্টা হবে। সব কিছুর মধ্যে তো একটু সময় দিতে হবে। এই সরকার তো একটা অনভিজ্ঞ সরকারও বটে, তাই না? তাদের দক্ষতা যোগ্যতা যার যার ক্ষেত্রে থাকলেও সরকার পরিচালনার অভিজ্ঞতা তো আগে ছিল না, এবং সহযোগিতাটা আসলে খুব প্রয়োজন। এবং সব ক্ষেত্রে সব মানুষেরই সহযোগিতাটা করা দরকার, নিজেদের স্বার্থে, জাতীয় স্বার্থে করাটা দরকার। ওই যে পতিত স্বৈরাচার কিন্তু নানানভাবে চেষ্টা করছে, চট করে ঢুকে পড়তে চাচ্ছে, তো সেই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। আর যার যার ক্ষেত্র থেকে আমরা যদি সহায়তা করি তাহলে হতাশার আমি কোনো কারণ দেখি না। একটুখানি সময় লাগবে, সব কিছুই কন্ট্রোলের মধ্যে আসছে আস্তে আস্তে। জি, আমরা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একই বিষয়ে আপনার কাছেও জানতে চাইব যে এই অস্থিরতাগুলো আরেকটু নিয়ন্ত্রণ করা, যারা কিনা এই যে ইন্ধন যোগাচ্ছে, যারা তাদেরকে চাইলে সেনা প্রধান চাইলে কি ধরতে পারেন কিনা, সেটি নিয়েও আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। তার আগে আমার সমালোচনার বিষয় একটা একটু মানে অ্যাড করি। যেমন হাইকোর্ট বলছে মাজারটা দেখা দাও, এখন বিষয় যে কোন জায়গায় আসছে জানেন? এখন হাইকোর্টের আদেশ দিলে যে কেউ মানবে কেন? অন্যরকমটা মানসিক চেঞ্জ হয়ে গেছে অলরেডি, যে আগের মতো করা যায়। আগে যেমন হাইকোর্ট যেটা অর্ডার দিত যে ওই জায়গায় ঢোকা যাবে না, কিংবা বাড়িটা তুমি করতে পারবে না,
বাড়িতে করলো ইনজাংশন দিয়ে। সেই ল্যান্ডের মালিক যদি কোনো আওয়ামী লীগের লোক থাকতো, ফর গডসে ওই অর্ডারের পরে বিল্ডিং হইতে থাকতো, কারণ বাধাটা দিতে তো লোকাল পুলিশ বাধা, আমাদের কালচার হয়ে গেছে। হ্যাঁ, লোকাল পুলিশ বাধা দিবে, যে হাইকোর্ট অর্ডার আছে, লোকাল পুলিশ অর্ডার মানলো না, যাই তো টপ পর্যন্ত, শেখ হাসিনা পর্যন্ত, এত দেখো না। তা এই যে হাইকোর্টের অর্ডারের কোনো অর্থ থাকতো না। আপনি যদি না মানেন, এক্সিকিউট করায় কিন্তু পুলিশ, সেই পুলিশ এখন এই অর্ডার পাওয়ার পর পুলিশের বাবা থেমে যাবে, বিকজ এই জায়গাটা আমরা নিতে পারছি হাইকোর্টের আদেশটাকে, ওই জায়গাটা এবং মানসিক জগতেও কি একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন আসেন অস্থিরতা বন্ধের উপায়। আমি আগে বলছি, আপনি দেশি অস্থিরতা আগে আসেন, বিদেশিটা কিন্তু অন্য জিনিস। বিদেশিটা আমরা কন্ট্রোল করতে পারি, হাইপোথিসিস। দেশিটা বলতেছি কেন, বেশ কিছু লোক আটকা পড়ছে, আমি বারবার বলছি, 626 জন ক্যান্টনমেন্টে আটকা পড়েছিল, আটকা না, ইনফ্যাক্ট শেল্টার নিয়েছিল। তারপরে সেখান থেকে 7 জন বাদে 619 জন বের হয়ে গেছে। তারা বের হয়ে গেলে আমি নিশ্চিত, যদি বলে যে দেশের বাইরে গেছে, তাইলে এটা যারা বের করে দিয়েছে বা বের হয়ে যেতে পারে তাদের কিছুটা দায় বর্তায়। আমি ওইভাবে বলতে চাই না, অ্যাকচুয়ালি জবাবদিহিতা কিন্তু এত কঠিন হইতে চাই না, কারণ একটা টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে। কিন্তু সেই লোকগুলা যারা আটকা পড়ছে, মানে যেতে পারে নাই, কিছু লোক বর্ডার দিয়ে যাইতে যারা চেষ্টা করছে, মারধর খাইছে, দাড়ি মোস কামাইয়া দিয়েছে, সব রওনা, মানে তার মানে প্রত্যেকের সাথেই টাকা ছিল। যারা আটকা পড়ছে প্রত্যেকের সাথে টাকা আছে, শুধু এই সার্ভাইভালের জন্য তারা এখন ক্যাশ টাকা পে করতেছে। এবং কিছু ভাড়াটে মানুষজনের জন্য, এই যে বললাম না, গার্মেন্টসে আন্দোলন করতে ছাত্রলীগ ধরা পড়লো, এখন এটার জন্য ইন্টারনালি থামানোর জন্য, বিলিভ ইট অর নট, সরকার আমার কথা বিশ্বাস করুক আর নাই করুক, ওই 626 জনের যারা বাংলাদেশে আছে প্রত্যেককে যদি কাস্টডিতে নেয়, এই অস্থিরতা কমে যাবে। কারণ ফান্ড যদি বন্ধ হয়ে যায়, ভাই টাকা এমন এক জিনিস, পৃথিবী হোল ওয়ার্ল্ড ইজ রানিং আফটার মানি। আপনার করোনা দিয়ে যে আন্দোলনটা হয়েছে, সেটাও কিন্তু ট্রিলিয়ন ডলার ইনকাম করছে চায়না। আর করোনা আতঙ্কে যে লক্ষ লোক মারা গেছে, কিচ্ছু আসে যায় না, উই নিড মানি। কর্পোরেটদের ক্যারেক্টার এরকম। তো এই একটা জিনিস। এখন আসেন নির্বাচনের যে আমরা একটা কি বলে টাইম ফ্রেম, এই যে টাইম ফ্রেমটা দিনে আমি ওয়াকারুজ্জামান সাহেবকে 2টা থ্যাঙ্কস দিতে চাই। সেটা হলেই, আমি জানি না ওনার ভিতরে কি আছে, আমরা তো কারো ভিতর বুঝি না, আমরা তো উপরে যা বলে তাই বুঝবো, ইন্টারনাল তো আমি জানি না। তো ওয়াকার সাহেব 2টা সুন্দর সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশে। একটা কি 5ই আগস্ট, এটা সঠিক সময় সঠিক, একটা হলো 5ই আগস্ট। আচ্ছা, 5ই আগস্টের যে ঘটনা, যেভাবে ছাত্র মরতে ছিল, ইউ বিলিভ ইট অর নট, ওই দিন যদি ওয়াকারুজ্জামান সাহেবরা বাধা না দিত, ফায়ার করতো ওয়াকারুজ্জামান সাহেবরা, হয়তো আরো 5000 ছেলে মারা যেত। আপনি নিশ্চিত থাকেন গণভবনে ঢুকতোই। অর্থাৎ অ্যাটিটিউডটা তাদের এমন হয়ে গেছে, খারাপ একটা পরিস্থিতি, খারাপ হইলে শেখ হাসিনা মারা পড়তো নাম্বার 1, ইভেন ওয়াকার সাহেব নিজেও হয়তো মারা পারতেন এই ফায়ারিং এর, ক্রস ফায়ারিং এ। ওয়াকার সাহেব একটা বিশাল কাজ করছে। আরেকটা সিদ্ধান্ত উনি নিছেন, এটা হলো ফার্স্ট ডিসিশন, রাইট। সেকেন্ড ডিসিশন হলো, আমরা একটা কথা শুনতেছিলাম, ইউনূস সাহেব আমেরিকা পাড়ি দিলে এখানে একটা কিছু হবে, এরকম একটা রিউমার ছিল। আজকে উনি বললেন, যা কিছু ঘটুক অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আমরা আছি। তার পাশাপাশি উনি নির্বাচন সম্পর্কে বলছে যে 18 মাসের মধ্যে আশাবাদ ব্যক্ত করছেন যে মিনিমাম এই সংস্কারগুলো করে। তো আমি মনে করি অফকোর্স উনি ইউনূস সাহেবের সাথে আন্ডারস্ট্যান্ডিং করছেন, কারণ আগের দিন সে দেখা করছে, সুতরাং হয়তো আন্ডারস্ট্যান্ডিং, দেয়ার ইজ এ সিগন্যাল। আমরা অন্তত এই 1.5 বছর দলমত নির্বিশেষে এই সরকারকে কোঅপারেট করতে হবে, যেহেতু ওয়াকার সাহেব একটা রেসপন্সিবল লোক, একটা কথা বলেছেন। এইটুক সময় আমরা বারবার যেন আমরা কত সময় আন্দোলন করতে 1.5 বছর পরে করুক। জি, আমরা আরো আলোচনা করবো, আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, জেডে সালাম ইনসাইড পলিটিক্সে কথা বলছি রাষ্ট্র সংস্কারে কত সময় প্রয়োজন। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি ভালো থাকবে। দর্শক, আরও একবার স্বাগত। জেডে সালাম ইনসাইড পলিটিক্সে কথা বলছি রাষ্ট্র সংস্কারে ঠিক কত সময় প্রয়োজন তা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আরও একবার স্বাগত আপনাদের দুজনকেই। কবি হাসান হাফিজ, আপনার কাছে আসতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, সংক্ষেপে যদি একটু জানতে চাই, সব মিলিয়ে আসলে রাষ্ট্র সংস্কারের সময় নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম, সেখানে অনেকগুলো বিষয় আসলে পরিষ্কার হয়েও গিয়েছে, যেহেতু সেনাপ্রধান এরই মধ্যে 18 মাসের একটা সময়সীমার কথা বলেছেন। এখন আসলে আমাদের দিক থেকে সেটি রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথাও যদি বলি, যে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার, সেখানে আসলে বারবার চাপ প্রয়োগ না করে তাদের আসলে করণীয় কি হওয়া উচিত, সেটি আসলে তারা কতটা করছে? কিছু তো করছেই, কারণ ছাত্রদের ভাষাটাকে তো বুঝতে হবে। পতিত স্বৈরাচার কিন্তু সেটা বুঝতে পারেনি। তারা কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল, তার আগে নিরাপদ সড়কের আন্দোলন করেছিল, সেটা কিন্তু এই পর্যায়ে এসে এক দফায় পরিণত হয়েছে। সেই ভাষাটা পড়তে পারেনি, বিচার বিভাগও এটা পড়তে পারেনি, 7 দিন সময় নিয়েছিল।
দাবিটা কিন্তু মেনেছিল হাসিনা সরকার, 100%-এর জায়গায় 200% মেনেছিল, কিন্তু টাইমিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ফলে মার্চ টু ঢাকা যে এগিয়ে নিয়ে আসছে একদিন যদি পিছিয়ে যেত তাহলে কিন্তু অন্যরকম হয়তো হতো পরিস্থিতি। রাজনৈতিক দলগুলিও কিন্তু যে তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করার চেষ্টা করছে, আমরা কিছু কিছু তার মধ্যে পরিবর্তনও দেখতে পাচ্ছি। গুণগত পরিবর্তন একদিনেই তো সব হয়ে যাবে না, তো অস্থিরতাগুলি অ্যাড্রেস করছে এই সরকার। সবাই যদি আমরা সহায়তা করি তাহলে কিন্তু আমি হতাশার কারণ দেখি না, কারণ এই সুযোগ যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে হয়তো 50 বছর 100 বছর লেগে যেতে পারে, হয়তো আরও কোনো বড় স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। কিন্তু রক্ষা কবচটা হচ্ছে ছাত্রদের যে ঐক্য এবং তাদের যে দেশপ্রেম, তাদের যে অঙ্গীকার। তাদের মধ্যে ভুল ত্রুটি কিছুটা আছে, কিছুটা কম বয়সী দাম্ভিকতা কিছুটা প্রবেশ করেছে, তা সত্ত্বেও আমি বলবো আপনি দেখেন বন্যা ত্রাণে তারা যে কাজ করেছে, অভাবিত বাংলাদেশে ত্রাণ রাখার জায়গা ছিল না, কারণ মানুষ বিশ্বাস করেছে, তাদের উপরে আস্থা রেখেছে, তারা চুরি করবে না, তারা দুর্নীতি করবে না। এবং ছাত্ররাই কিন্তু এদেশের ইতিহাস ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, প্রগতিশীল আন্দোলন বলেন, এই যে 24-এর ওরা যেটা বলে যে আমরা 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। উই আর ওয়ান। আপনি গ্রাফিতিগুলি দেখলে আপনার গর্বে বুকটা ভরে যাবে। বাংলাদেশের একটা রোল মডেল হয়েছে বাংলাদেশ, কিন্তু আমাদের সামনে আরও কাজ আছে। এখানেই 36 জুলাই কিন্তু শেষ না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আমরা আরও আমাদের এটা সাফল্য প্রতিষ্ঠিত করে আমরা আরও মডেল হতে পারবো। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করতে হবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ কবি হাসান হাফিজ। নিশ্চয়ই আমাদের আসলে রাষ্ট্র টেকসই যে মেরামত এবং রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন, আসলে সবার সহযোগিতা। আমরা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই। বিশেষ করে ডক্টর ইউনূস জাতিসংঘে রয়েছেন, আমরা জানি তিনি ভাষণ দিবেন, আমরা নিশ্চয়ই শুনবো। এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতিসংঘে যাওয়া এবং ডক্টর ইউনূসের এই যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এবার যাওয়া, তিনি যুক্তরাষ্ট্রে অনেকবার হয়তো গিয়েছেন, এবার একটু ভিন্ন প্রেক্ষাপট। এই যাওয়াটাকে আসলে আপনার দৃষ্টিতে আসলে কিভাবে দেখছেন, তফাতের জায়গাটা, এবং সেখানে আসলে কি ধরনের আউটকাম আসা উচিত এরকম একটা পরিস্থিতিতে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। দেখেন, একটা রাষ্ট্রের দায়িত্ব নিল ইউনূস সাহেব, একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে। রাষ্ট্র একটা নিজস্ব শক্তি থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের একটা নিজস্ব শক্তি আছে। সেই শক্তিটা উপরে যখন কোনো লোক ভর করে যে এই দেশটা চালাবে, তার শক্তিটা যদি বাড়তি শক্তি না হয় তাহলে রাষ্ট্রশক্তি দিয়েই তাকে চলতে হয়। এখন বাংলাদেশে এই প্রথম দেখলাম ইউনূস সাহেব যে রাষ্ট্রশক্তির উপরে সে একটা শক্তি নিয়ে আসছে। কেন আমি বলবো, আপনি বলেন তো ইউনূস সাহেব টেক ওভার করার পর আপনি চলে গেল আজকে না কালকে গেল জাতিসংঘে, তার আগে কিন্তু 57 জন লোক যে বন্দী ছিল কাতারে না আরব আমিরাতে, তাদেরকে ছেড়ে দিছে। আপনি কি জানেন যে আরবের ইতিহাসে এটা প্রথম? যে এটা প্রথম আরবের ইতিহাসে। তাহলে আপনি বলেন বাংলাদেশের রাষ্ট্রের নিজস্ব শক্তি একটা আছে, তার উপরে ইউনূস শক্তি। সেটা কি? সে এখানে বসে তার ডাইরেক্টরিতে সব রাষ্ট্রপ্রধানদের টেলিফোন নাম্বার, টেলিফোন করছে, আমার লোকগুলা ছাড়া দরকার, ছাড়ছে। তার প্রতি সেই সম্মানটা রেখেছেন। ছাইরে দিয়ে কি বলছে, এখানে চাকরি করতে পারো, কাজও করতে পারবা। কিছু লোক চলে আসছে। আপনি বলেন রাষ্ট্রশক্তির সাথে এই শক্তিগুলো কিন্তু এক্সটার্নাল। প্রত্যেকটা রাষ্ট্রের এক্সটার্নাল শক্তি থাকে, এক্সটার্নাল শক্তি লাগে। কোন দেশের? বাংলাদেশের মতো লোক। সুপার পাওয়ার যারা তাকে লাগে না। সুপার পাওয়ার যারা চায়না আর আমেরিকা প্রতিদ্বন্দ্বিতা করছে, ওরা খুঁজে আবার অন্যান্য ছোট ছোট দেশ কয়টা তাদের সাথে থাকে, ওদেরও দরকার এক্সটার্নাল শক্তি। সেক্ষেত্রে নাম্বার 1 নাম্বার ইউনূস এই মুহূর্তে। নাম্বার 2 হচ্ছে তার উপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ওয়াকার সাহেব এসে আবার ভর করলো তাকে কোঅপারেট করবে। তাহলে ইউনূস সাহেব এই মুহূর্তে বাংলাদেশ সুপার শক্তিশালী। এবং বলছে কি ওয়াকারুজ্জামান সাহেব যে আমরা আমাদের সোলজার বা আর্মি কোনো রাজনীতিতে সম্পৃক্ত হবে না, কিন্তু ওনার পাশে থাকবে, সহযোগিতা করবে। তার মানে কি, এক্সটার্নাল শক্তি মানে বিরোধী শক্তি, ইন্টারনাল বিরোধী শক্তি, দুটাকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে ওয়াকারুজ্জামান সাহেবরা। এটা ইউনূস সাহেবের জন্য প্লাস পয়েন্ট। নাম্বার 2-তে আসেন, আমাদের গর্ব কোথায়? ইউনূস সাহেব যেহেতু জাতিসংঘে যাদের সাথে ওখানে দেখা হবে তাদের সাথে ইউনূসের, আমার সাহেবের মনে হয় একাধিকবার এক একজনের দেখা সাক্ষাৎ বহু আগেই হয়েছে। কারণ অনেক একটা প্রোগ্রাম ইউনূস সাহেব ছিল, বাইরে মেসি খবর পেয়ে দাঁড়ায় রয়েছে, ইউনূস সাহেব আসলে অটোগ্রাফ নিবে। ইউনূস সাহেব হলো সেই ব্যক্তি যিনি আপনার সারা পৃথিবীতে পরিচিত হওয়ার পর বাংলাদেশে টেক ওভার করছে। আর আমি যদি কালকে প্রধানমন্ত্রী হই, আমার ফরেন সেক্রেটারি বলতে হবে পৃথিবীর সবাইকে জানাও আবু হেনা রাজ্জাকি প্রধানমন্ত্রী হয়েছে। এখন একটা সেলফি নিয়ে
শেখ হাসিনা যা করেছিল একটা সেলফি নিয়ে, আপনি বিশ্বাস করেন না আমার সেলফি তুলতে লজ্জা লাগে। জো বাইডেনও যদি আমার পাশে থাকে আর আমি এমনি সেলফি তুলি, আমার লজ্জা লাগবে। কেন লজ্জা লাগবে? সেলফি তুললে বোঝা যায় যে আমি সেলফি তুলছি। কাজেই সেইটা নিয়ে একটা দেশের সরকার প্রধান যা করছে, গণমাধ্যম, আচ্ছা, তারপরে সে যখন বিদেশ যাইতো, বিদেশ গিয়ে 5 স্টার হোটেলে বসে থাকতো, কোনো একটা সাদা চামড়ার লোক এসে ছবি তোলে কিনা তার সাথে, আর ইউনূসের সাথে দেখা করবে 12-13টা রাষ্ট্রের প্রধানরা। তো বাংলাদেশকে অন্যভাবে পরিচিত করবে এই ইউনূস এবার জাতিসংঘ তথা বিশ্বে। এটা আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা। 84 বছর বয়স এই লোকটাকে যদি কেউ সহযোগিতা না করি, আমার কাছে মনে হয় তারা নিজেরা নিজেদের দেশটাকে আস্থা করে নিক্ষেপ করবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনি একেবারে সুনির্দিষ্ট করে চমৎকারভাবে বললেন। আমরা আসলে এখন যদি এক বাক্যে আপনার কাছে শুনতে চাই হাসান হাফিজ, যে এখন আসলে আমাদের একেবারেই রাজনৈতিক দল থেকে শুরু করে সবার আসলে কি করা প্রয়োজন একেবারেই এই সরকারকে? ধৈর্য এবং সংযম, সহিষ্ণুতা এবং সহযোগিতা করা দরকার। নিশ্চয়ই। এরপর আসলে কথা থাকে না, আমাদের বোধহয় একটু ধৈর্যের পরিচয়টা দেওয়া উচিত। আমরা এক মাসেই একটা সরকারকে মূল্যায়ন করে ফেলছি, সেই জায়গা থেকে বেরিয়ে আসা। আমরা আশা করব যে রাষ্ট্র সংস্কারে কতখানি সময় প্রয়োজন সেটা নিয়ে বিতর্ক না করে বরং সরকারকে সবাই সহযোগিতা করবেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা করে আপনাদেরকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় সময় দিয়েছেন। দর্শক, জেরুসালেম ইনসাইড পলিটিক্স আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আশা করব নতুন বাংলাদেশ নতুনভাবে ফিরে আসবে আমাদের কাছে এবং আমরাই সেটি রক্ষা করব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।